আসসালামুয়ালাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 166তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 166তম ক্লাস। অডিয়েন্স, গতকাল ঘোষণা দিয়েছিলাম 166তম ক্লাসে কানের পুঁজ নিয়ে আলোচনা করব। কানের পুঁজ নিয়ে আলোচনা করার কথা আজকে ইনশাআল্লাহ। কানের পুঁজ নিয়ে আলোচনা করব। আমরা আজকে কান শিখব, কানের কাজ জানবো, কানের অ্যানাটমি দেখব, কানের রোগীলিপি কিভাবে করতে হয়, কানের পুঁজের রোগীলিপি কিভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কানের রোগীলিপি করার পর কানের ওষুধ কিভাবে বাছাই করতে হবে তা নিয়েও আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু আপনারা সঙ্গে থাকলেই হবে। অডিয়েন্স, কানের পুঁজ পৃষ্ঠা নাম্বারটি কত একটু বের করে দেন। কানের পুঁজ পৃষ্ঠা নাম্বার কত একটু বের করে দেন। কানের পুঁজ পৃষ্ঠা নাম্বারটি কত একটু বের করে দেন দ্রুত। কানের পুঁজ পৃষ্ঠা নাম্বার কত? কানের পুঁজ একটু দ্রুত বের করে দেন। কানের পুঁজ কানের পুঁজ পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, কানের পুঁজ পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, আজকে আমার সাথে আপনাদেরকে কানের অ্যানাটমি শেখাবেন ডাক্তার মোহাম্মদ ওয়াকিল হোসেন। ডাক্তার মোহাম্মদ ওয়াকিল হোসেন উনি আপনাদেরকে কানের অ্যানাটমি দেখাবেন। আপনারা অনেকেই জানেন কানের অ্যানাটমি, তারপরে যেহেতু আমরা কানের রোগীলিপি করব, কানের সমস্যা রোগীলিপি করব, একটু কানের অ্যানাটমিটা জেনে নিলে ভালো হয়তো। কানের পুঁজ 286 পৃষ্ঠায়, জি কানের পুঁজ 286 পৃষ্ঠা হলে রক্তের ন্যায় যদি কানের পুঁজ হয়, রক্তের ন্যায় যদি হয় কানের পুঁজ, ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি ও কি কি একটু লিখে জানান। রক্তের ন্যায় যদি হয় কানের পুঁজ, ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি ও কি কি? আমরা কানের রোগীলিপি জানবো, তার আগে কানের অ্যানাটমি জানতে চাই। কি বলেন অডিয়েন্স? আমরা কানের রোগীলিপি জানার আগে, কানের পুঁজের রোগীলিপি জানার আগে কানের অ্যানাটমি জানতে চাই।
আগে কানের অ্যানাটমি শিখতে চাই, তারপরে আমরা কানের রোগীলিপি করব। কানের পুজের রোগীলিপি। রক্তাক্ত কানের পুজ রক্তের ন্যায়, রক্তের ন্যায় যদি হয় কানের পুজ, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? রক্তের ন্যায় যদি হয় কানের পুজ, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? রক্তের ন্যায় ফার্স্ট গ্রেডে 3টি। রক্তের ন্যায় যদি হয় তাহলে 4টি ব্লাডি। আর যদি ব্লাড হয়, কান দিয়ে যদি ব্লাড বের হয়, সেখানে ফার্স্ট গ্রেডে 3টি। আর যদি কানের পুজ যদি রক্তের ন্যায় হয়, ফার্স্ট গ্রেডে ওষুধ আছে 4টি। ব্লাডি রক্তাক্ত, রক্তের ন্যায়। আর যদি কান দিয়ে যে ডিসচার্জটা বের হয় সেটা যদি রক্ত হয়, সরাসরি রক্ত হয়, তাহলে ফার্স্ট গ্রেডে 3টি, যেটা হচ্ছে ব্লাড, ডিসচার্জ ব্লাড। তাহলে এবার আমরা আমাদের মূল কাজে চলে যাচ্ছি। আমরা এবার শিখব কানের অ্যানাটমি। আসেন ডাক্তার ওয়াকিল হোসেন সাহেব, আমাদের একটু দেখান কানের অ্যানাটমিটা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়াকিল হোসেন, বিএসএমএস সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আমরা এখন স্যার যেহেতু আজকে কান নিয়ে আলোচনা করবেন, কানের পুজ, সেক্ষেত্রে আমরা একটু কানের অ্যানাটমিটা জেনে নিলে একটু ভালো হয়। সেক্ষেত্রে আমরা একটু কানের অ্যানাটমি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে কান একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের। কানের অনেক কাজ আছে, সেই কাজের মধ্যে হলো কানের কাজ হলো শোনা। আরেকটা কাজ হলো কান আমাদের ব্যালেন্স ঠিক করে। শরীরের ব্যালেন্স, শরীরের কোথাও কোনো দিকে হেলে যাচ্ছে কিনা, মাথা কোনো দিকে হেলে যাচ্ছে কিনা, সেক্ষেত্রে শরীর আমাদের এই কান আমাদের কি করে ব্যালেন্স করে। যদি কোনোভাবে শরীরে কোনো দিকে হেলে যায়, মাথা যদি কোনো দিকে হেলে যায়, সেক্ষেত্রে কান থেকে সিগন্যাল যায় যে আমাদের মাথাটা কোনো দিকে হেলে গেছে, এটাকে সোজা করতে হবে। এই ব্যালেন্সের কাজটাও করে আমাদের কান, এই গুরুত্বপূর্ণ কাজটিও করে কান। এখন আমরা আসি কানের অংশ। আমাদের কানের 3টি অংশ আছে। প্রথম অংশ হলো এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার, ইন্টারনাল ইয়ার। এক্সটার্নাল ইয়ার কতটুকু? এক্সটার্নাল ইয়ার হলো আমাদের বাইরে যেটা থাকে তরুণাস্থি থেকে তৈরি, বাইরে এই অংশটা, এটাকে বলা হয় অরিকল বা পিনা। বাইরে যে অংশ থাকে এটাকে বলা হয় অরিকল বা পিনা। এটার কাজ হলো আমাদের বাইরে থেকে শব্দ আমাদের কানের মধ্যে প্রবেশ করানো। পিনার কাজ হলো বাইরে থেকে শব্দ কানের মধ্যে প্রবেশ করানো। পিনা থেকে শব্দটা এক্সটার্নাল অডিটরি ক্যানেলের মাধ্যমে আমাদের কানের ভিতরে প্রবেশ করে। এই ক্যানেলটার নাম হলো এক্সটার্নাল অডিটরি ক্যানেল। পিনা থেকে শব্দটা এক্সটার্নাল অডিটরি ক্যানেলের মাধ্যমে আমাদের মধ্যকর্ণে প্রবেশ করে। এই মধ্যকর্ণ এবং মিডল ইয়ার এবং এক্সটার্নাল ইয়ারের মাঝখানে একটা পর্দা থাকে, যেটার নাম টিম্প্যানিক মেমব্রেন। এই টিম্প্যানিক মেমব্রেনটা আমাদের কানকে মিডল ইয়ার এবং এক্সটার্নাল ইয়ারকে দুইটা ভাগে ভাগ করে দিছে, সেপারেশন করছে। কান থেকে যে পিনা থেকে শব্দটা অডিটরি এক্সটার্নাল অডিটরি ক্যানেল হয়ে প্রথমে শব্দটা যায় আমাদের টিম্প্যানিক মেমব্রেনে।
টিম্প্যানিক মেমব্রেনে শব্দটা আঘাত করে, তারপর টিম্প্যানিক মেমব্রেনে একটা ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশনের মাধ্যমে আমাদের মিডল ইয়ারে শব্দটা প্রবেশ করে। মিডল ইয়ারে আমাদের তিনটা অংশ থাকে, তিনটা বোন থাকে। সেটা হলো প্রথম অংশটা মেলিয়াস, এটা মেলিয়াস, দ্বিতীয় বোনটার নাম স্ট্যাপিস। মেলিয়াসটা টিম্প্যানিক মেমব্রেনের সাথে যুক্ত থাকে এবং মেলিয়াস টিম্প্যানিক মেমব্রেন থেকে শব্দটা নিয়ে ইনকাসে প্রবেশ করে, শব্দটা ইনকাসে যায়। এই ইনকাস আর মেলিয়াসের ইনকাস এক জায়গায় যুক্ত থাকে। ইনকাস থেকে শব্দটা স্টেপিসে যায়। এই মিডল ইয়ারে তিনটা বোন, মিডিয়াস, ইনকাস, স্টেপিস। প্রথমে শব্দটা টিম্প্যানিক মেমব্রেন থেকে মেলিয়াসে যায়, তারপর মেলিয়াস থেকে ইনকাস, ইনকাস থেকে স্টেপস। স্টেপ হয়ে শব্দটা আমাদের ইনার ইয়ারে প্রবেশ করে। ইনার ইয়ারে প্রবেশ করার জন্য একটা ক্যানেল আছে বা একটা দরজা আছে, যেটাকে বলা হয় ওভাল উইন্ডোজ। মিডল ইয়ার থেকে ইনার ইয়ারে শব্দটা প্রবেশ করার জন্য একটা রাস্তা আছে, যেটার নাম ওভাল উইন্ডোজ। ওভাল উইন্ডোজের মাধ্যমে শব্দটা ইনার ইয়ারে প্রবেশ করে। ইনার ইয়ারে এই অংশটাকে বলা হয় ককলিয়া। ইনার ইয়ারে এই অংশটাকে বলা হয় ককলিয়া এবং উপরের এই পেঁচানো অংশটাকে বলা হয় সেমি সার্কুলার ক্যানাল। এই প্রথমে শব্দটা মিডল ইয়ার থেকে ইনার ইয়ারে প্রবেশ করে ওভাল উইন্ডোজ দিয়ে, ওই ওভাল উইন্ডোজ হয়ে সেমি সার্কুলার ক্যানাল হয়ে ককলিয়ার মাধ্যমে শব্দটা আমাদের নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে চলে যায়। ব্রেনে সিগন্যাল দেয় যে আমরা কোন শব্দটা শুনেছি এবং এটাকে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে আমাদের ব্রেনে চলে যায়, আমরা বুঝতে পারি যে আমরা কি শুনলাম। এবং এই যে সেমি সার্কুলার ক্যানাল এবং ককলিয়ার মাধ্যমে শব্দটা ঘুরে কিছু অংশ শব্দের আবার আমাদের মিডল ইয়ারে চলে আসে। এটার নাম মিডল ইয়ারে যে রাস্তা দিয়ে চলে আসে এটার নাম হলো রাউন্ড উইন্ডো। তাহলে দুইটা উইন্ডোজ আছে, একটা হলো ওভাল উইন্ডো যেটার মাধ্যমে মিডল কর্ণ থেকে মিডল ইয়ার থেকে ইন্টারনাল ইয়ারের মধ্যে শব্দটা প্রবেশ করে, আর বের হয় কোন রাস্তা দিয়ে, যেটার নাম রাউন্ড উইন্ডো। রাউন্ড উইন্ডোর মাধ্যমে আমাদের শব্দটা আবার মিডল ইয়ারে চলে আসে। মিডল ইয়ারের মধ্যে তিনটা বোন থাকে এবং এর মধ্যে কিছু বাতাস থাকে। এই মিডল ইয়ারটা আবার এক্সটেশিয়ান টিউবের মাধ্যমে আমাদের নাকের সঙ্গে যুক্ত থাকে। এই এক্সটেশিয়ান টিউবটা কাজ কি করে, বাইরের যে বাতাসের যে প্রেসারটা থাকে এবং মিডল ইয়ারের যে বাতাসের প্রেসার, এই প্রেসারটাকে ব্যালেন্স করে। এই হলো আমাদের কানের অ্যানাটমি। কানের গঠনটা এরকমই। তাহলে আমাদের কানের তিনটা অংশ আমরা জানলাম। একটা হলো বহির্কর্ণ বা এক্সটার্নাল ইয়ার, মধ্যকর্ণ বা মিডল ইয়ার, আর ভিতরের কর্ণ যেটাকে বলা হয় ইন্টারনাল ইয়ার। বহির্কর্ণ দুইটা অংশ থাকে, একটা হলো পিনা বা অরিকল যেটা আমরা বাইরে দেখতে পাই, আর একটা থাকে অডিটরি ক্যানাল, এক্সটার্নাল অডিটরি ক্যানাল, যেটা এই অংশটা এক্সটার্নাল অডিটরি ক্যানাল, যেটা টিউবের মতো আমাদের শব্দটা ভিতরে প্রবেশ করায়। আর শব্দটা প্রথমে গিয়ে কোথায় লাগে, টিম্প্যানিক মেমব্রেনে। টিম্প্যানিক মেমব্রেনে শব্দটা প্রথমে আঘাত করে, তারপর এই শব্দটা যায় মিডল ইয়ারে। মিডল ইয়ারে যাওয়ার পর মিডল ইয়ারে তিনটা বোন আছে, তিনটা বোন, একটা হলো মেলিয়াস, ইনকাস আর টেপিস। মেলিয়াস থেকে টিম্প্যানিক মেমব্রেন থেকে শব্দটা মেলিয়াসে যায়, মেলিয়াস থেকে ইনকাস, ইনকাস থেকে স্টেপস। এই স্টেপস হয়ে শব্দটা ওভাল উইন্ডোজের মাধ্যমে ইনার ইয়ারে প্রবেশ করে। ইনার ইয়ার থেকে শব্দটা আমাদের নার্ভের মাধ্যমে, ভেস্টিবুলার নার্ভ আর ককলিয়ার নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে চলে যায়, তারপর আমরা শুনতে পাই। তো কিছু অংশ আছে শব্দের যেটা আমাদের মিডল ইয়ারে আবার ফিরে আসে, সেটা যে ক্যানাল দিয়ে আসে বা রাস্তা দিয়ে আসে সেটার নাম হলো রাউন্ড উইন্ডো। এবং মিডল ইয়ার এবং নোসের মাধ্যমে, নোসে একটা নাকের মাধ্যমে একটা মিডল ইয়ারটা নাকে একটা ক্যানন তৈরি করছে যেটা নাম ইউস্টেশিয়ান টিউব। এই টিউবটা কি করে, আমাদের মিডল ইয়ারে যে বায়ুর যে প্রেসার এবং বাইরের বাতাসের যে প্রেসার এটাকে ব্যালেন্স করে। এই হলো আমাদের কানের অ্যানাটমি। আর কানের কাজটা আমরা জানি, একটা হলো শ্রবণ করা বা শোনা, আর একটা কানের গুরুত্বপূর্ণ কাজ হলো শরীরে ব্যালেন্স করা।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার ডাক্তার ওয়াকিল হোসেন সাহেবকে। এইভাবে ভেবে যে এক ফাঁকে আমি একটু রেস্ট নেওয়ার সুযোগ পেলাম। অনেকদিন হলো তো একা একা লাইভ করছি, অনেকদিন থেকে লাইভের ফাঁকে বিশ্রাম নিতে পারছি না, এক ফাঁকে একটু রেস্ট নিয়ে নিলাম। অডিয়েন্স আপনারা কি বলেন? এই যে ডাক্তার ওয়াকিল সাহেব যে কর্নের আলোচনা করলেন, উনি কানের কাজ শোনালেন দুটি, একটি হচ্ছে বডি ব্যালেন্স করা, আরেকটা হচ্ছে শব্দ শোনা, দুটি। আমি এবার বলবো কানে আরেকটি নতুন কাজ। অডিয়েন্স, যদিও এটা মজা করে বলা, এখন কান যদি নাই থাকে আমি কিন্তু চোখে দেখবো না, কান কিন্তু চোখেও দেখায়। অডিয়েন্স, যদি কান না থাকে চশমা পরবো কই? চশমা পরতে কান লাগে। অডিয়েন্স, তাহলে কানের কাজ আজকে তো একটা সন্দেহ হলো, চশমা পরার জন্য কান লাগে। যাই হোক, আপনারা যেহেতু আমরা কানের পুজ দিয়ে কথা বলবো, সেহেতু কানের অ্যানাটমি একটু দেখে নিলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ডাক্তার ওয়াকিলকে বেশ অনেকে ধন্যবাদ দিচ্ছেন। জি অডিয়েন্স, এবার আমরা আমাদের আরেক পরবর্তী ধাপে যাচ্ছি। আজকে কয়েকটি কাজ করব আপনাদেরকে নিয়ে, কয়েকটি কাজ করব। এবার আমরা যাব রুগীলিপিতে, কানের পুজে রুগীলিপি। গতকাল কথা দিয়েছিলাম যে কানের পুজে রুগীলিপি করব, সেই হিসেবে এবার যাচ্ছি কানের পুজে রুগীলিপি। 1 নাম্বার প্রশ্নটি কি হতে পারে? অডিয়েন্স আপনারা একটু লিখে আমাকে জানান, তারপর আমি বলছি 1 নাম্বার প্রশ্নটি কি হবে। রোগীর কানের পুজ নিচ্ছে, আপনারা জিজ্ঞাসা করবেন আপনার সমস্যাটি উভয় কানে না এক কানে। নিচ্ছে আপনারা এই প্রশ্নটি করবেন যে আপনার কানের পুজ উভয় কানে না এক কানে। রোগীর জবাব যদি হয় উভয় কানে, তাহলে এবার আপনারা কি প্রশ্ন করতে পারেন? যদি উভয় কানে হয় তাহলে আরেকটি প্রশ্ন করতে হবে, সেটা আপনারা একটু করে আমাকে দেন, বলেন। রোগীকে প্রশ্ন করা হলো আপনার এই কানের পুজ কি উভয় কানে না এক কানে? যদি রোগীর জবাব হয় উভয় কানে, তাহলে আপনারা কি প্রশ্ন করবেন? একটু দ্রুত লিখে দেন। নিচে আপনারা লিখবেন যে উভয় কানে যদি হয়ে থাকে, 2 কানে একসাথে দেখা দিয়েছে না একটির পর আরেকটি। রোগীর জবাব যদি হয় একটির পর আরেকটি, তাহলে আবার কি প্রশ্ন করবেন? নিচে আপনারা লিখবেন যে একটি হওয়ার কতদিন পরে আরেকটি দেখা দিয়েছে। নিশ্চয় এটি জানবেন তো আপনারা। এবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই, রোগী যদি বলে, প্রথম কথাই যদি বলে যে আমার এক কানের সমস্যা, সেই ক্ষেত্রে আপনারা কি প্রশ্ন করবেন? রোগী যদি বলে আমার এক কান থেকে পুজ যাচ্ছে, তাহলে আপনি কি প্রশ্ন করবেন? নিচে আপনারা লিখবেন ডানটি না বামটি। রোগী যদি বলে ডানটি, তাহলে ওকে। আর যদি বলে উভয়টি, সেখানে আপনাদের প্রশ্ন হচ্ছে উভয়টি একসাথে দেখা দিয়েছে না একটির পর আরেকটি। যদি বলে একটির পর আরেকটি, তাহলে আপনাদের আবার প্রশ্ন থাকবে একটির কতদিন পরে আরেকটি দেখা দিয়েছে। একটির পর আরেকটি যদি হয়ে থাকে, তাহলে প্রথম কোনটি দেখা দিয়েছিল, ডানটি না বামটি? এবার ভাবেন তো কত মজা, শুধু একটু ভাবলেই হলো। আপনি কানের লোকেশন জানবেন, কানের পুজো লোকেশন জানবেন তো? এই লোকেশনের ক্ষেত্রে আপনি প্রথম জিজ্ঞাসা করলেন আপনার উভয় কানের সমস্যা না এক কানের সমস্যা। রোগী যদি বলে এক কানের সমস্যা, তাহলে আপনার পাল্টা প্রশ্ন ডানটি না বামটি। রোগী যদি বামটি বা ডানটি একটা বললে ওকে, শেষ। আর যদি বলে আমার উভয় কানের সমস্যা, তাহলে আপনার প্রশ্ন থাকবে উভয় কানকে একসাথে দেখা দিয়েছে না একটির পর আরেকটি। রোগী যদি বলে না দুইটি, এমন হতে পারে যে রোগীর দুইটি একসাথে দেখা দিয়েছে, বাস ওকে। রোগী যদি বলে দুইটি একসাথে নয়, একটির পর আরেকটি, তাহলে আপনার প্রশ্ন থাকতেই পারে একটি কতদিন পর আরেকটি। আবার প্রশ্ন থাকতে পারে প্রথম কোনটি।
প্রথম কোনটি, তার কতদিন পরে বিপরীতটি? এটা আপনার প্রশ্ন থাকতেই পারে অডিয়েন্স। তাহলে আমরা পেয়ে গেলাম লোকেশন, কোন কানের সমস্যা আমরা পেয়ে গেলাম। শুধু রোগীর কানের সমস্যা, কানের পুজ, এই কথা লিখে এই পেজেতে কোনো লাভ নেই। আপনাকে ডানে পরে বাম, বামে পরে ডান, ডান বাম, ডান বাম, একটি পর আরেকটি, শুধুমাত্র একটি, শুধুমাত্র ডান পাশ, শুধুমাত্র বাম পাশ, এর নামে হোমিওপ্যাথিতে ওষুধ। শুধু কানের পুজের নামে কোনো ওষুধ এই পেটিতে নেই। কানের পুজের নামে কোনো ওষুধ এই পেটিতে নেই। যদি বলা হয় উভয় কানের পুজ, প্রথম কোনটি দেখা দিয়েছিল, ডানটি না বামটি, বামটি না ডানটি, দুইটি একসাথে কিনা, বা একটির কতদিন পরে আরেকটি, কিংবা অল্টারনেটিভ করে কিনা, এর মধ্যে হচ্ছে হোমিওপ্যাথির ওষুধ। শুধু কানের পুজের নামে কোনো ওষুধ এই পেটিতে নেই। এবার কতদিন, কতদিনের পর্বে আপনারা সকলে জানেন। কতদিনের দুইটি কথা, একটি স্বল্প মেয়াদী, একটি দীর্ঘমেয়াদী। তবে কানের পুজের ক্ষেত্রে একটি কথা আছে, কানের পুজ যদি একদিনের হয়ে থাকে, একদিনের যদি কানের পুজ হয়, আপনাকে এটা ক্রনিক ধরে নিতে হবে। কারণ বিনা কারণে, বিনা মায়াজমে কানের পুজ এভাবে আসতে পারে না। তবে তাৎক্ষণিক যদি কোনো বাহ্য বস্তু ঢোকার পরে, কোনো লিকুইড ঢোকার পরে যদি কানের পুজ তৈরি হয়ে যায়, কানের পুজ হয়, সেটা অন্য জিনিস। আর যদি ক্রনিক মায়াজম থাকে, সেই ক্ষেত্রে কানের পুজ যদি একদিনের হয়, সেটা হচ্ছে পুরাতন। তাহলে কানের পুজের ক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন স্বল্প মেয়াদী না দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদী হলে আপনি জিজ্ঞাসা করতে পারেন দিন বা ঘন্টা দিয়ে, কয়দিন থেকে কানের পুজ বা কয় সপ্তাহ থেকে কানের পুজ। দীর্ঘমেয়াদী হলে কতদিন বা কত মাস কিংবা কত বছর যাবত এই সমস্যা আপনি জেনে নিতে পারেন, কতদিন যাবত এই সমস্যাটি। 3 নম্বর প্রশ্ন, স্থায়িত্বকাল। অডিয়েন্স আপনারা সকলেই জানেন, রোগের স্থায়িত্বকাল জানার জন্য আমরা একটি প্রশ্ন করি। সেই প্রশ্নটি কি, একটু লিখে দেন তাড়াতাড়ি। স্থায়িত্বকাল, স্থায়িত্বকাল, প্রথম প্রশ্নটি কি হবে? একটু লিখে দেন, প্রথম প্রশ্নটি কি হতে পারে? তাড়াতাড়ি লিখেন, নিশ্চয় আপনারা লিখবেন। এই যে কানের পুজ একটানা চলতে থাকে না, কিছুদিন থাকে কিছুদিন থাকে না। এবার জানতে যাবেন, যদি সব সময় না থাকে তাহলে এবার জানতে পারেন। যদি সব সময় স্থায়িত্ব না থাকে, সব সময় যদি না থাকে, তাহলে কতদিন পর পর দেখা দেয়, কতদিন স্থায়ী হয়, এটা আপনারা জানতেই পারেন। এবার জানতে পারেন, যদি যেই কদিন স্থায়ী হয় বা যেই কদিন পর পর দেখা দেয়, এটা কি নিয়মিত না অনিয়মিত? কখনো 2 মাস পর পর দেখা দেয়, কখনো 3 মাস, কখনো 10 দিন, কখনো 15 দিন। স্থায়িত্বকাল কখনো 7 দিন, কখনো 10 দিন। এই ব্যাপারগুলি অনিয়ম কিনা, নিয়মিত কিংবা অনিয়মিত কিনা। দীর্ঘমেয়াদী হলে এই ক্ষেত্রগুলোতে আপনি মাস বা দিন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন, বা সপ্তাহ দিয়ে, কতদিন পর পর শুরু হয়, কতদিন স্থায়ী হয়। আর যদি তাৎক্ষণিক হয়ে থাকে, কয় ঘন্টা পর পর দেখা দেয়, কয় ঘন্টা স্থায়ী হয়, কিংবা কয়দিন পর পর দেখা দেয়, কয়দিন স্থায়ী হয়, এভাবে জানতে পারেন স্থায়িত্বকাল। এবার আসতে পারেন আপনি বিস্তৃতি। একটু লিখেন তো, কানের পুজের বিস্তৃতি আমরা কি জানবো? অডিয়েন্স দ্রুত লিখেন, কানের পুজের বিস্তৃতি আমরা কি জানবো? কানের পুজের বিস্তৃতি। আজকে আমরা ওষুধ পর্যন্ত বাছাই করব। দ্রুত লিখেন, কানের পুজের বিস্তৃতি। কানের পুজের বিস্তৃতি কি জানবো? কানের পুজ, ডানের পরে বাম, বামের পরে ডান। কানের পুজের বিস্তৃতি, কানের পুজ একটির পর আরেকটি, একটির পর আরেকটি কিনা। শুরুর দিকে কানের পুজ একদম ভিতর দিকে থাকে, অল্প অল্প হচ্ছে, পরে বাইরে বেরিয়ে আসছে, কিংবা এক পাশে লেগে থাকতো। আগে একটির মধ্যে ছিল, এখন আরেকটি ছড়াচ্ছে। এবার আপনাকে জানতে হবে
কানের পুঁজের প্রকাশ অনুভূতি একটু লিখে জানান। কানের পুঁজের প্রকাশ অনুভূতি কি জানবো? কানের পুঁজের প্রকাশ অনুভূতি একটু লিখে দেন। কানের পুঁজের প্রকাশ অনুভূতি কি জানবো? কানের পুঁজের প্রকাশ অনুভূতি, কানের পুঁজের প্রকাশ অনুভূতি কি জানবো? কানের পুঁজ 1 নম্বরে আপনি জানতে পারেন কানের পুঁজের প্রকাশ অনুভূতির মধ্যে কানের পুঁজের প্রকৃতি কেমন? বিদাহী, অবিদাহী, সাল উঠে যাওয়া, অ্যালবুমেন যুক্ত, জ্বালাকর, অবিরত, ক্রিমের ন্যায়, পুঁজের ন্যায়, সিদ্ধ ছেড়ছাড়ের ন্যায়, জেলির ন্যায়, দলা দলা, গনোরিয়াজাত, কলতানির ন্যায়, কলতানির ন্যায়। এটা হচ্ছে প্রকৃতি। আপনি জানতে পারেন রোগীর এই গনোরিয়া স্রাবের প্রকৃতি কেমন? বিদাহী, অবিদাহী, সাল উঠে যাওয়া, অ্যালবুমেন যুক্ত, জ্বালাকর, অবিরত, ক্রিমের ন্যায়, পুঁজের ন্যায়, সিদ্ধ ছেড়ছাড়ের ন্যায়, জেলির ন্যায়, দলা দলা, গনোরিয়াজাত, কলতানির ন্যায়। প্রকৃতিগুলি কেমন? অডিয়েন্স এবার জানতে পারেন কানের পুঁজের ঘনত্ব। কানের পুঁজের ঘনত্ব কেমন? গাঢ়, পাতলা, তরল, চাপচাপ, আঠালো, জলবৎ, দড়ির ন্যায়, টানলে লম্বা হয় কিনা? এগুলা জেনে লাভই বা কি? এগুলা জেনে কোনো লাভ নেই, কারণ এই রূপরিকও আমরা খুঁজে পাই না। যদিও রূপরিক পাই, ওষুধের ভাব বুঝি না। অডিয়েন্স এই যে জেনে লাভ নেই, জেনে লাভ নেই, জেনে যে লাভ নেই, এই কথা এই জন্য বলা। এখন যদি আমি আপনাদেরকে বলি একটু রেফারেন্সে ঢুকেন, কানের পুঁজে একটু আসেন। কানের পুঁজে আসেন। কানের পুঁজের অনেকগুলি ওষুধ আছে, তার মধ্যে আপনি দেখেন পাতলা পুঁজ, গাঢ় পুঁজ, পাতলা কিংবা গাঢ় পুঁজ। অডিয়েন্স বলেন তো গাঢ় পুঁজ ওষুধ কয়টি আছে? গাঢ় পুঁজ কয়টি ওষুধ আছে এখানে? গাঢ় পুঁজ ওষুধ কয়টি? দেখেন তো গাঢ় পুঁজে ওষুধ কয়টি আছে? গাঢ় পুঁজে ওষুধ কয়টি আছে একটু দেখেন। ওষুধ বের করা, এই কানের পুঁজের ওষুধ বের করা একেবারেই সহজ কাজ। শুধু অল্প একটু কাজ করতে হবে। আপনাদের কি কাজটি করতে হবে সেই কাজটি আমি এখন দেখাবো। কানের 13টি অডিয়েন্স এবার লিখেন তো এখানে ফার্স্ট গ্রেডে কয়টি? ফার্স্ট গ্রেডে কয়টি একটু লিখে দেন তো। ফার্স্ট গ্রেডে কয়টি আছে দেখেন তো। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে? ফার্স্ট গ্রেডে লিখেন। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধের নাম দেওয়া আছে? ফার্স্ট গ্রেড 6টি। ফার্স্ট গ্রেডে 6টি। সেকেন্ড গ্রেড কয়টি দেখেন তো। সেকেন্ড গ্রেড কয়টি? সেকেন্ড গ্রেড কয়টি? সেকেন্ড গ্রেড কয়টি? ফার্স্ট গ্রেড 6টি। সেকেন্ড গ্রেড কয়টি? সেকেন্ড গ্রেড 2টি লিখছেন। 1
2 3টি, সেকেন্ড গ্রেড 3টি, 3 আর 6 9, 9 4 13, থার্ড গ্রেডে 4টি। অডিয়েন্স, এই ওষুধগুলি থেকে আমরা পাতলা হলে সাইলিশিয়া, গাঢ় হলে পালসিডিলা কেন দিচ্ছি আপনারা নিজেরা সবাই জানেন। তবে অল্প একটু কাজ যদি আমরা করি তাহলে আর এই ঝামেলাটি আমাদের করতে হয় না। অল্প একটু কাজ করতে পারলে, যদি আমরা অল্প একটু কাজ করতে পারি, এই ওষুধগুলি যদি এই যেই রুব্রিকটি আমি বললাম, গাঢ় পুঁজ, কানের পুঁজ গাঢ়, কানের পুঁজ গাঢ়, এই যে ওষুধগুলি আছে তার মধ্যে একেবারে সবচেয়ে বেশি যে ওষুধটা বাদ পড়ে যায়, ইরিজিরন অ্যাকোয়াটিকাম, এই ওষুধটাই বাদ পড়ে যায়। কেন বাদ পড়ে জানেন? এই ওষুধটা বাবারে বাবা, ইরিঞ্জিয়াম অ্যাকোয়াটিকাম নাম শুনলেই মাথা গরম। এই ওষুধের কি ডোজ কিংবা চার কথা মনে রাখা মনে হয় যেন মাথায় কত বড় বোঝা। এটা যে অত বোঝা নয়, একটু শোনেন এবার। দেখি সালমা একটু আসো, এই ইরিঞ্জিয়াম অ্যাকোয়াটিকাম একটু বলো তো দেখি, একটু কি ডোজটা বলো তো। দাঁড়াও, এটা মাথায় নিয়ে আলো। হ্যাঁ, লিঙ্গের উচ্ছ্বাস ব্যতীত ঋতুপাত এবং খুব সামান্য কারণে প্রস্টেটিক স্রাব হয়। মূত্রাশয় ও মূত্রপথে কুণ্ঠন, কষ্টকর বারবার মূত্রবেগ, লিঙ্গের গোড়ায় বেদনাবোধ। তিনটা। আপনার নামটা একটু বলেন না। আমার নাম উম্মে সালমা, বিএসএমএস 5th ইয়ার ফাইনাল দিয়েছি। জি, এবার আপনাকে ধন্যবাদ দেন। অডিয়েন্স, আপনারা বলেন খুব একটা কঠিন কাজ কি? যদি রোগীর এই সমস্যাগুলির সাথে থাকে, সাথে যদি কানের পুঁজ থাকে, তাহলে খুব একটা কঠিন হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, এবার আসি অডিয়েন্স, তারপরে আর যে ওষুধগুলি বাদ পড়ে যায়, আমি এই বাদ ওষুধগুলির কথা বলছি, যেগুলা সহজ ওষুধ, যেটা মনে করি সহজ, এটি তো আমরা দিয়ে থাকি। কিন্তু যেগুলা বাদ পড়ে যায়, যে আতঙ্কের জন্য, বাবারে বাবা, এগুলো কি পারবো? যেগুলো বাদ পড়ে, হাইড্রাস্টিস্ক্যান, কার্বোবেস। ডাক্তার সামিউল আতি একটু আসেন, আপনি আমার এই দুইটা ওষুধ শোনা দেন। হাইড্রাস্টিস্ক্যান, কার্বোবেস। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সামিউল আতিক, বিএসএমএস ইন্টার্নি। হাইড্রাস্টিস্ক্যানের 4 কথা: পেটে ক্ষুধা, মুখে অরুচি, গাঢ় চটচটে শ্লেষাস্রাব, হরিদ্রাবর্ণ ও নেবা, কোষ্ঠকাঠিন্য। আর কার্বোভেজের 4 কথা: স্বাস্থ্যহানির অতীত কাহিনী, হিমাঙ্গ অবস্থা, ঘর্ম ও বাতাসের জন্য ব্যাকুলতা, পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চয় ও উদ্গারে উপশম, জ্বালা ও রক্তস্রাব। ধন্যবাদ ডাক্তার সামিউল স্যারকে, আপনাকে ধন্যবাদ। জি, অডিয়েন্স, আপনারা বলেন এই হাইড্রাস্টিস্ক্যান আর এই যে কার্বোবেস, এই ডাক্তার সামিউল যে বললেন, খুব কি কঠিন কাজ? খুব কি কঠিন? কঠিন একখানা ওষুধ আছে, কঠিনের মধ্যে একটা ওষুধ আছে, তবে এটা মনে রাখা কঠিন, কিন্তু পড়লে অত কঠিন না, পড়লে অত কঠিন না, অত বেশি কঠিন না, পড়লে একেবারে সহজ। কেলিক্লোর, দেখিস ডাক্তার সাদিয়া আসো। কেলিক্লোর কঠিন কাকে বলে শুনি? আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। দাঁতের মাড়ি দুইটিতে বহু ছিদ্র, মাড়ি নরম এবং উহা হইতে
অতি রক্ত পড়ে, রোগীর মুখ হইতে অত্যাধিক লালাস্রাব হয়, টস করে লালা ঝরে পড়ে। আর মুখের একদিকে পক্ষাঘাত ও অত্যন্ত স্পর্শকাতরতা, বাম দিকে বিদ্যুৎ স্পর্শের ন্যায় বেদনা। শরীর ও ঠোঁটের প্রান্তগুলি নীল, বাহু ও পা ঠান্ডা। অত্যন্ত কোষ্ঠবদ্ধতা সহ অশ্বরোগ, শীতকাতরতা, সর্বদাই কাঁপে, হাতে আড়ষ্টতা। ধন্যবাদ ডাক্তার সাদিয়াকে। অডিয়েন্স, খুব কঠিন মনে হচ্ছে তাই তো? একটু পরে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এই যে ডাক্তার সাদিয়া যে কেলিফ্লোর বললেন খুব কঠিন, আপনারা লিখেন তো খুব কঠিন কিনা। এই যে ডাক্তার সাদিয়া বললেন খুব কঠিন। এইবার যেটা কমন যে ওষুধগুলি আমরা ব্যবহার করি, এবার কমন ওষুধ যদি বলি, দেখি আমার একটু আসো, আমার দুইটা ওষুধ শুনে দাও, ক্যালকেরিয়া কাপ আর হলো কেলিবাই। ওই যে আশা দেখলেই কেলিবাই, একটু দেখি ক্যালকেরিয়া কাপ আর কেলিবাই। সাউন্ড হচ্ছে না গো। ক্যালকেরিয়া কার্বনিক অম্ল দেহের স্থূলতা, শীতলতা, সদস্যা প্রবণতা, গুরুতা ও ভ্রান্ত ধারণা, মাথার ঘামে বাড়ি ভেজে, অল্পে ঠান্ডা লাগে, ডিম খাবার প্রবল ইচ্ছা, দুধ সহ্য হয় না, কেলিবোরোনিকাম, পর্যায়ক্রমে পর্যায়ক্রমে বাদ বা সেলেসিয়া প্রকোপ, সুতার মতো লম্বা সেলেসিয়া সিরাপ, নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিনে বৃদ্ধি, ভ্রমণশীল বেদনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডাক্তার আমিন আক্তারকে ধন্যবাদ। অডিয়েন্স, যদি এইভাবে যদি ওষুধের কিনুস যদি আয়ত্তে রাখা যায়, বলেন তো আপনারা, তাহলে কি ওষুধ কি বের করে নির্বাচন করা কঠিন? আপনারাই বলেন। এই যে এক এক ডাক্তার যে এক একটা ওষুধের নাম বলে যাচ্ছে, ওষুধের কিনুস বলছে, একটার সাথে কি আরেকটা কোনো মিল আছে কি? একদম মিল নাই। মিল থাকলে তাহলে ওষুধগুলি এক একজনের একটা হতে পারে না, একটার সাথে আরেকটার কোনো মিল নেই। কিন্তু একটা মিল আছে, প্রত্যেকটারে কানের পুঁজ হলুদ, কানের পুঁজ গাঢ়, প্রত্যেকটারে কানের পুঁজ গাঢ়, এটা ছাড়া আর কোনো কথা মিল নাই। প্রত্যেকটা একটার চেয়ে আরেকটা আলাদা হয়ে যাচ্ছে। জি ডাক্তার, এবার আমার দেন ডাক্তার বিরাজ, আপনি আমাকে একটু শোনায় দেন কমন ওষুধ সাইলিশিয়া আর পালসিডিলা, দেখি দেন একটু। সাইলিশিয়া আর পালসিডিলা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ইউসুফ মোহাম্মদ ইলিয়াস। তো পালসিডিলা পরিবর্তনশীলতা, নম্রতা, সুন্দরশীলতা, তৃষ্ণাহীনতা, গরমবৃদ্ধি, গাত্র সর্বদা উত্তপ্ত। আর হচ্ছে সাইলেশিয়া টেরা হচ্ছে দৃঢ়তার অভাব, শীতার্থতা, উৎকৃষ্টবদ্ধতা, মাথা এবং পায়ের তলায় দুর্গন্ধ ঘাম বা বাধাপ্রাপ্ত ঘামের প্রবল। তো উত্তাপের প্রসব, অমাবস্যা, পূর্ণিমার বৃদ্ধি, টিকাজনিত প্রবল। ব্যাস, ধন্যবাদ দিবেন না? আপনাকে ধন্যবাদ আমি দিলাম। ডাক্তার বিরাজকে ধন্যবাদ এই কারণে, এইভাবে যদি ওষুধ আয়ত্তে থাকে তাহলে ওষুধ পার্থিব করার কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এবার কমন ওষুধ, এবার কমন ওষুধে যাচ্ছে। অডিয়েন্স, ওষুধ কিন্তু ভাগ হয়ে যাচ্ছে একটা পর একটা, ওষুধ কিন্তু একটা পর একটা ভাগ হয়ে যাচ্ছে, ওষুধ একটা পর একটা ভাগ হয়ে যাচ্ছে। এবার আব্দুল্লাহ একটু লাইক ও নেটটামিল বলতো দেখি, লাইক ও বডি ও নেটটামিল, তাড়াতাড়ি বল, সময় নাই, জলদি কর, রোগী লিপি বাকি আছে, তাড়াতাড়ি লাইক ও বডি ও নেটটামিল। আসসালামু আলাইকুম। লাইকোপোডিয়াম দক্ষিণাঙ্গ রোগাক্রমণ, প্রথমে ডান অঙ্গ, পরে বাম অঙ্গ, গরম খাবার, স্পৃহা, বায়ুর প্রকোপ, গরম খাবার স্পৃহা, বায়ুর প্রকোপ, বিরতা, কৃপণতা, নিঃসঙ্গ প্রিয়তা, অল্পক্ষে ক্ষুধা, মিঠাস, অম্ল, সকল ক্ষেত্রে অম্ল স্বাদ, আর হলো যে তলপেটে বায়ু জমে, উদ্বাক সিনোনিম বিভাগ স্থূল। ন্যাপটামিউর চারটি কথা: বিমর্ষ ভাব, বিষণ্ণতা, বিমর্ষ ভাব, সান্ত্বনায় বৃদ্ধি, রৌদ্র বৃদ্ধি, শীতল স্থানে উপশম, তিক্ত লবণ প্রিয়তা,
প্রকর্ষ স্থানে প্রসাব করতে পারে না। ধন্যবাদ আপনাকে। আদাবাদা। এইবার শোনেন, ওষুধ যদি আয়ত্তে রাখা যায় তাহলে ওষুধগুলি ভাগ করা সহজ তো? ওষুধ যদি ভাগ করা যায়, এই জায়গাটা বড় খারাপ অডিয়েন্স, এই জায়গাটা বড় খারাপ। এখানে আসলে কাঁপাকাঁপি শুরু হয় তো, এটি স্বাভাবিক। আরো কিছু ওষুধ বাকি থেকে গেল, ডাক্তার নিজাম আপনি একটু আমাকে একটু হেল্প করেন, আর বাকি 3টা ওষুধ একটু উঠাইয়া দেন। ক্যালকেরিয়া সাল, ট্যারেন্টুলা, সিপিয়া একটু দেন তো দেখি। ক্যালকেরিয়া সাল, জি। আসসালামু আলাইকুম। ক্যালকেরিয়া সাল ছোড়া কত বা পদাযুক্ত স্থান হতে পুষ, যা পুরুষের ঘন পুরো গাঢ় পীতবর্ণ সবসময় রক্তরেখা যুক্ত হয়। পুষ সহজে না শুকালে স্ফটক এবং পুষ উৎপাদন ক্ষমতা প্রবল। খিটখিটে রাগী সহজেই বিরক্ত, লোকসঙ্গ ভালো লাগে না, অল্পতে উদ্বিগ্ন হয়ে পড়ে। কৌশিক অর্বিত ও গ্রন্থির স্মৃতিতে ইহার কার্য যথেষ্ট রয়েছে। ট্যারেন্টুলা হিসপেনিয়া রোগিণী বড় কামত্রিয়া, অশ্লীল অঙ্গভঙ্গি করে, সংগ্রামের পর আকাঙ্ক্ষা নিবৃত্ত হয় না, উন্মাদ হয়ে ওঠে এবং মাথা চাপড়ায় ও চুল ছিঁড়তে থাকে। অস্থিরতা, নড়াচড়া করলে রোগীর বিধি তথাপিত রোগী অস্থির হয়ে পড়ে। রক্তে বিষাক্ততার লক্ষণ, সর্বাঙ্গে চুলকানির জন্য নিদ্রাহীনতা, অজ্ঞানতার মতো চুলকানি। কৃত্রিম মৈথুনাদির পর প্রতিনিয়ত সূত্রপাত হয় বুদ্ধিভ্রংশ। রোগী কারো সাথে কথা বলে না, কেউ কথা বলতে আসলে রেগে নিজেকে এবং অন্যকে আঘাত করতে চায়। সিপিয়া বিষণ্ণতা, কুন্দনশীলতা ও উদাসীনতা, অতিরিক্ত রক্তক্ষয়, অতিরিক্ত স্বামী সহবাস কিংবা অতিরিক্ত গর্ভধারণজনিত জরায়ু শীতলতা, উদরে শূন্যবোধ, মলদ্বারে পূর্ণবোধ, পরিশ্রমে উপশম, স্নানে অনিচ্ছা। ধন্যবাদ ডাক্তার নিজামকে এত সুন্দর করে ওষুধ আয়ত্তে রাখার জন্য। ধন্যবাদ। অডিয়েন্স, এই যে এতক্ষণ যে আমার এক এক ডাক্তার এক একজনকে দিয়ে যে ওষুধগুলি তাৎক্ষণিক দেওয়া হলো, এটার একটা কারণ বলছি আপনাদেরকে। অডিয়েন্স, বড় ড্রামে করে যখন মাছ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, ট্রাকের মধ্যে আপনারা দেখেছেন কিনা জানি না, ড্রামের মধ্যে করে যখন মাছ নিয়ে যাওয়া হয়, এই মাছগুলোকে হাতে পানি দিয়ে হাত দিয়ে মাছগুলোর মধ্যে ঢেউ তৈরি করে মাছগুলোকে বাঁচিয়ে রাখে, একটু বাঁচিয়ে রাখে, সতেজ রাখে। আবার যেখানে নাকি এই মাছগুলি চাষ, এই রেণুগুলা চাষ করা হয়, ওখানে পানির স্রোত তৈরি করা হয় কৃত্রিম ভাবে। এই স্রোত দিয়ে কিন্তু আপনার এই রেণু থেকে পোনা তৈরি করা হয়। তা আমি এখানে তো এইচএসআরএফে এখানে বসে বসে এই ঢেউ তৈরি করে ডাক্তারদেরকে ডে বাই ডে তৈরি করার চেষ্টা করি। এই জন্য আর কি প্রত্যেকে শুধু জাগিয়ে রাখা, ওদেরকে প্রত্যেককে কাজে লাগিয়ে রাখা, জাগিয়ে রাখা। এই জন্য শুধু তা না হলে যে কোনো একজন এই 13টা ওষুধ একসাথে বলে ফেলতে পারে। এই 13টা ওষুধ একটা পর একটা সিরিয়ালে বলতে পারে। তার মানে প্রত্যেকে কাজে লাগাইতে হবে, প্রত্যেক কাজ করতে হবে। এই জন্য এই কাজটুকু করা। অডিয়েন্স, যেটা বলছিলাম ঘনত্ব, পুজোর ঘনত্ব জানছিলাম। ঘনত্বের ক্ষেত্রে গাঢ়, পাতলা, তরল, চাপচাপ, আঠালো, জলবোধ, দড়ির ন্যায় টানলে লম্বা হয় কিনা আপনাকে জানতে হবে। কানের পুজ বর্ণ কেমন, এবার বর্ণ জানতে চান? কানের পুজের বর্ণ, কানের পুজের বর্ণ জানতে হলে লাল, সাদা, সবুজ, দুধের ন্যায়, কালো, বাদামি, হলুদ, কৃষ্ণাভ, নীলাভ, ধূসর বর্ণ, কাঁচা মাংসের মতো কিনা জেনে নিতে হবে। বর্ণগুলি আমার বলছি লাল কিনা,
সাদা কিনা, সবুজ কিনা, দুধের ন্যায় কিনা, কালো কিনা, বাদামি কিনা, হলুদ কিনা, কৃষ্ণাভ কিনা, নীলভ কিনা, ধূসর বর্ণ কিনা, কাঁচা মাংসের মতো বর্ণ কিনা আপনাকে জেনে নিতে হবে। বর্ণটা কেমন, বর্ণ কেমন জেনে নিতে হবে। এবার একটু গন্ধের পালা। গন্ধ কেমন? টক গন্ধ, পচা গন্ধ, ঝাঁঝালো গন্ধ, কাঁচা শস্যের ন্যায় গন্ধ, অ্যামোনিয়ার গন্ধ, মিষ্টি গন্ধ, কালচে পনিরের মতো গন্ধ কিনা। অডিয়েন্স, দুর্গন্ধ। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি একটু লিখেন তো। দুর্গন্ধ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি একটু দ্রুত লিখেন। দুর্গন্ধ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? কানের পুষ দুর্গন্ধ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? দুর্গন্ধ দ্রুত লিখেন। দুর্গন্ধ, কানের পুজে দুর্গন্ধ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? 6টি। কানের পুজে গন্ধ কি? টক গন্ধ, টক গন্ধ, পচা গন্ধ, ঝাঁঝালো গন্ধ, কাঁচা শস্যের ন্যায় গন্ধ, অ্যামোনিয়ার গন্ধ, মিষ্টি গন্ধ, মিষ্টি গন্ধ, কালচে পনিরের গন্ধ কিনা। এবার জানতে চাইব পরিমাণ বেশি না কম, বেশি না কম। এবার জানবো এই পুজোর সাথে ব্যথা কিংবা জ্বালা আছে কিনা, ব্যথা কিংবা জ্বালা আছে কিনা। ব্যথাযুক্ত কান থেকে পুষ পড়লে যদি সেটা ব্যথাযুক্ত হয়, ওষুধগুলা কি কি একটু লিখে দেন। রোগীর কানের পুজের সাথে ব্যথা আছে কিনা, কানের পুজের সাথে ব্যথা আছে কিনা। যদি ব্যথাযুক্ত হয়, ওষুধগুলার নাম কি? ব্যথাযুক্ত পুজ। কান থেকে পুষ পড়ে ব্যথাযুক্ত, কান থেকে পুষ পড়ে ব্যথাযুক্ত ওষুধগুলি কি কি? কান থেকে ব্যথাযুক্ত পুজ ক্যালকেরিয়া সাল, ফেরামফস, মাক্সল। ব্যথাযুক্ত পুজ, কানে ব্যথার সাথে পুজ, ক্যালকেরিয়া সাল, ফেরামফস, মাক্সল। ডাক্তার তুষারওয়ালা, ধন্যবাদ। ক্যালকেরিয়া সাল, ডাক্তার ওমর আল আসাদ, ক্যালকেরিয়া সাল, ফেরামফস, মাক্সল। কানের পুজের কারণে শ্রবণ শক্তির মধ্যে কোনো গোলযোগ আছে কিনা। দীর্ঘদিন কানে পুজ থাকার কারণে অনেকে বধির হয়ে যায়। কানের পুজের কারণে অনেকে বধির হয়ে যায়, কানে কম শুনতে পায়। রোগীর মধ্যে এমন কোন সমস্যা আছে কিনা কানের পুজের কারণে কানে কম শুনতে পায়, কিংবা কানে একেবারে শুনতে পায় না, কিংবা যে কান আক্রান্ত সেই কানে কম শুনতে পায় কিনা, কিংবা এই কানের পুজের কারণে কানে কোনো শব্দ শুনতে পায় কিনা, কানে কোনো শব্দ শুনতে পায় কিনা, অস্বাভাবিক কোনো শব্দ শুনতে পায় কিনা। কানের মধ্যে কোনো অস্বাভাবিক শব্দ শুনতে পায় কিনা।
কানে চুলকায় কিনা? কানের মধ্যে কোনো অস্বাভাবিক শব্দ শুনতে পায় কিনা, অথবা এই দীর্ঘদিন কানের পুঁজ থাকার কারণে কানের শ্রবণ শক্তির মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা তা জেনে নিতে হবে। অডিয়েন্স, কানের পুঁজের রোগীলিপি কিভাবে করবেন? কানের পুঁজের রোগীলিপি কানের পুঁজে কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ ও অনুভূতি, এই 5টি বিষয় আজকে আলোচনা করলাম। বাকিটুকু পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রোগীরা বিরক্ত হচ্ছে, তাই বলে এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ আগামী দিন রাত 9:30টায় আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।